ওয়েলকাম স্টুডেন্টস। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা নিয়ে আলোচনা করব, যেই জায়গাগুলোতে প্রাইমারি টেট হোক, আপার প্রাইমারি টেট হোক, সি টেট হোক, স্পেশাল এডুকেটেড হোক, যে কোনো এক্সামের জন্য কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন এসে থাকে। এনইপি 2020 এবং এনসিএ, ঠিক আছে, 2005, এটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। ওকে, আর যে এডুকেশন পলিসি, তো এই জায়গাটা রয়েছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তোমরা এই আমাদের ক্লাসের যে ফেসিলিটিস গুলো রয়েছে সেটা একটু ডিসকাশন করে নিই, তারপরে আমরা আমাদের বিষয়ে প্রবেশ করছি। তোমরা এখানে পাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী সেটা ক্লাস পাচ্ছ, এবং প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা সাব ইউনিট ভীষণ নিটলি এবং কনসেপচুয়াল আলোচনা করা হবে। অল রেকর্ডেড ক্লাস পাচ্ছ প্লেলিস্ট অনুযায়ী, লাইভ ক্লাস রয়েছে, তার সাথে সাথে রেকর্ড ক্লাস পাচ্ছ, ক্লাস পিডিএফ পাচ্ছ। টিচাররা যে সাবজেক্টটা বা যে বিষয়টা বা যে টপিকটা আলোচনা করবেন সেটা কিন্তু তোমরা পিডিএফ আকারে তোমাদের ফোনে পেয়ে যাচ্ছ। ক্লাস হোমওয়ার্ক রয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেটা কিনা আমাদের অ্যাসেস করতে সব থেকে বেশি হেল্প করে, যে আমাদের বিষয় সম্পর্কে কতটা ধারণা হলো। এক সেকেন্ড। ওকে, আমাদের বিষয় সম্পর্কে কতটা কনসেপ্ট ক্লিয়ার হলো, আমার দুর্বলতাটা ঠিক কোন জায়গায় এবং আমার কোন জায়গাটা আরেকটু স্ট্রং করা দরকার, সমস্ত কিছু খুব ভালো করে বোঝার জন্য এমসিকিউ সলভটা কিন্তু ভীষণ দরকার, এবং তার জন্য এই জায়গাটাও রয়েছে। সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট রয়েছে, ডেইলি মক টেস্ট রয়েছে, ফুল মক টেস্ট রয়েছে। সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদের টেস্ট আইকিউ এর টেলিগ্রাম চ্যানেল রয়েছে, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও বিষয়গুলো সম্পর্কে আরো খুব ভালো করে জানার জন্য। সায়েন্স আমাদের নিচ্ছেন তৌসিফ স্যার, তোমরা দেখতেই পাচ্ছ। সিডিপি অবশ্যই আমি সেটা সলভ করব, এবং আমি অল মানে রেকর্ডে বলছি যে প্রত্যেকটা জায়গা আমরা খুব কনসেপচুয়াল আলোচনা করব, কারণ বিগত বছরের প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ কনসেপচুয়াল, মানে পর্ষদ যে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলো মানে আমাদের বিষয় সম্পর্কে কতটা ধারণা রয়েছে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝে নিচ্ছেন। কাজে ব্যাখ্যামূলক, ধারণামূলক এই প্রশ্নগুলো কিন্তু এখন বেশি আসছে। ওকে, আর সোশ্যাল স্টাডিজ নিচ্ছেন আমাদের সঞ্জয় স্যার, ইংলিশ নিচ্ছেন সুপ্রীতি ম্যাম, এবং বাংলা যিনি নিচ্ছেন বিশ্বজিৎ স্যার। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রথমেই যে বিষয়টা খুব ভালো করে বুঝবো এবং যেখান থেকে প্রশ্ন আসেই আসে, মানে 99% ধরে নাও এখান থেকে আমরা প্রশ্ন একটা পাচ্ছি, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি 2020। ওকে, তো দেখো এর মূল কিছু অবজেক্ট রয়েছে, কিছু উদ্দেশ্য রয়েছে যে এটা কেন করা হচ্ছে। ন্যাশনাল এডুকেশন পলিসি যে 1968 এবং সেটা পরবর্তীকালে 1986-এ করা হলো, এবং তারই সংশোধিত যে রূপটা সেটা কিন্তু এনইপি। তো এখানে আগের যে বিষয়গুলো ছিল সেগুলোকে আরো সুন্দর করে পলিশ করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং শিক্ষা ব্যবস্থার ওপর সেটা প্রয়োগের কথা বলা হয়েছে। প্রথমে বলা হচ্ছে শিক্ষাকে ফ্লেক্সিবল ও স্কিল বেসড করা। আমরা প্রত্যেক সময় বলে থাকি যে আমরা প্রচুর জ্ঞান লাভ করি, পুঁথিগত জ্ঞান লাভ করি, কিন্তু শুধুমাত্র পুঁথিগত জ্ঞান নয়, পুঁথিগত বিদ্যা নয়, পুঁথিগত সার্টিফিকেট নয়, সেটাকে স্কিল বেসড করতে হবে, সেটাকে দক্ষতামূলক করতে হবে, যাতে সেই জ্ঞানটা আমি আমার কর্মক্ষেত্রে হোক বা আমার সমস্যা সমাধানগত ক্ষেত্রে হোক বা আমার ব্যক্তিগত জীবনে হোক, আমি যাতে সেটা প্রয়োগ করতে পারি। এবং ফ্লেক্সিবল করতে হবে, শিক্ষার্থীরা খুব আনন্দ করে ফ্রিলি পড়াশোনাটাকে অ্যাকসেপ্ট করবে, কোনো মানে বোঝা হিসাবে নয়।
মুখস্থ বিদ্যা কমানো, এই মুখস্থ করার ব্যাপারটা যেটা রয়েছে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট নোটস আমরা জানি, হ্যাঁ এটা আমার পরীক্ষায় আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আমরা মুখস্থ করে লিখে দিলাম, নাম্বার পেয়ে গেলাম। শুধু ওখানে সীমাবদ্ধ নয়, এনইপি কি বললো, মুখস্থ বিদ্যা নয়, বিষয়টাকে বোঝো, বুঝে জ্ঞান লাভ করো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সমগ্র উন্নয়ন, হোলিস্টিক ডেভেলপমেন্ট, সামগ্রিক উন্নয়ন। একটা শিক্ষার্থী শুধুমাত্র 100-তে 90 পেয়ে গেল, আমরা বললাম বাহ এ তো খুব ভালো নাম্বার, দারুণ হয়েছে। এখানে এটা বলা হচ্ছে শুধু এটা নয়, যখন আমরা শিক্ষার্থীর উন্নয়ন বা শিক্ষার্থীকে বিচার করব, তাকে নিয়ে আলোচনা করব, তার সামগ্রিক দিকটা নিয়ে আলোচনা করব, তার ক্লাস ওয়ার্ক বলো, তার হোমওয়ার্ক বলো, তার নেতৃত্বদান ক্ষমতা বলো, তার কোনো সুপ্ত গুণাবলী বলো, এবং তার বিকাশগত দিক, সেটা মানে আলাদা স্কিল বেসড হতে পারে, সৃজনশীলমূলক হতে পারে, নানা রকম দিক নিয়ে তার উন্নয়ন, শুধু নাম্বারের ভিত্তিতে নয় বা কোনো একতরফা নয়। তারপরে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিয়েটিভলি, বিষয়টাকে নিয়ে যৌক্তিকভাবে ভাবা এবং ক্রিয়েটিভলি। নতুন শিক্ষার যে কাঠামো, যেটা এমসিকিউ এর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 5+3+3+4 এই মডেল। এই মডেলটা আমরা একটু ভেঙে আলোচনা করব। তো দেখে নিচ্ছি আমরা এই জায়গাটা একটু দেখে নিই। এখানে দেখো, আগে মানে প্রিভিয়াস একাডেমিক যে স্ট্রাকচারটা ছিল প্রিভিয়াসে, সেখানে ছিল কি, ছিল 10+2, অ্যাকচুয়াল আগে যেটা ছিল 10+2। আচ্ছা 10 কি, একদম ক্লাস 10 পর্যন্ত, একদম ক্লাস 10 পর্যন্ত, তাই তো, একদম ক্লাস 10, এবং 2 হচ্ছে 11-12, এই যে 2 হচ্ছে কি 11-12। মাধ্যমিক তো 16 বছরে হয়ে গেল, এমপি 16 বছরে হয়ে গেল, এবার 17-18 বছর, মানে যে মাধ্যমিকের পর যে উচ্চ মাধ্যমিক 2 বছর এবং মাধ্যমিক, তো 10+2 ছিল প্রিভিয়াস একাডেমিক স্ট্রাকচার, তাই তো। সেটাকে এনইপি বললো, এনইপি 2020-তে বলা হলো সেটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দাও, সেটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করা, এবং চেঞ্জ করে যে স্ট্রাকচারটা দাঁড়ালো 5+3+3+4। এবার এখানে 5 কি, 5কে আমরা বলা হচ্ছে বা আমরা বলছি ফাউন্ডেশনাল স্টেজ। এখান থেকে এমসিকিউ আসে, আমি আবারও বললাম ফাউন্ডেশনাল স্টেজ এবং এর এস ডিউরেশন, হ্যাঁ এই যে ভাগটা 5কে ভাগ করা হয়েছে, 5কে আবার ভাগ করা হয়েছে 3+2। আমি জাস্ট বলে দিচ্ছি, তাহলে 3টা কি, 3 হচ্ছে, দেখো নর্মালি আমরা বাচ্চাদের এখন 2 বছর 2.5 বছর হলেই কিন্তু প্লে গ্রুপে অ্যাডমিশন করিয়ে দিচ্ছি, যে যাও প্লে গ্রুপে অ্যাডমিশন করো, বা বালভাটিকা বা অঙ্গনওয়াড়ি, এই জায়গাগুলোতে কিন্তু এই লেভেলের বাচ্চারা ভর্তি হচ্ছে, তাই তো। তো সেটা 3 বছরে, এবং আর এই 2 বছরটা কি, এই 2 বছরের মধ্যে রয়েছে ক্লাস 1 ক্লাস 2, ক্লাস 1 ক্লাস 2, এই 2 বছরের মধ্যে ক্লাস 1 ক্লাস 2। আচ্ছা, এবার এনইপি যে সিস্টেমটা চালু করেছে, একটা বাচ্চা মোটামুটি 6 বছর বা 6+ হলে 1-এ ভর্তি হতে পারবে, আর 7 বছর 7 বা 7+ হলে 2-এ ভর্তি হতে পারবে। এই এস ডিউরেশন এবং এই স্ট্রাকচারটা হচ্ছে 5, যার মধ্যে বালভাটিকা রয়েছে বা অঙ্গনারী রয়েছে এবং ক্লাস 1-2 রয়েছে। দেখো এই যে 3 ইয়ার্স দেখতে পাচ্ছ, অঙ্গনওয়াড়ি, প্রি স্কুল, বালভাটিকা, এজ 3 to 6। আচ্ছা, এবার 2টা কি বলা হচ্ছে, 1 and 2, এজ 6 to 8, মানে 6 বছর হলে ক্লাস 1-এ ভর্তি হচ্ছে তো বাচ্চা, একটা বাচ্চা 6 বছর হলে 1-এ ভর্তি হতে পারছে, সেটা যে বোর্ডে হোক, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সেটা সিবিএসসি হোক, সেটা আইসিএসসি হোক, 6 বছর হবে ক্লাস 1-এ ভর্তি হবে, ওকে। এবং 8 বছরের মধ্যে ক্লাস 2-এর মধ্যে অ্যাডমিশন হতে হবে বা বাচ্চা পড়বে। এটা গেল সম্পূর্ণ 5-এর হিসাব, এই 5-এর হিসাব। এবারে 3-র হিসাবটা কি রয়েছে, 3-র হিসাবটা রয়েছে, এখানে তো 1-2 পর্যন্ত গেল, এটা গেল বালভাটিকা, এবং 2 ইয়ার্স হচ্ছে ক্লাস 1-2,
তাহলে থ্রিতে একটা বাচ্চা মানে এই স্টেজটায় মানে প্রিপিটারি স্টেজটায় একটা বাচ্চার যখন 8 বছর, আমরা তো দেখেছি 8 বছরে ক্লাস 2, তাহলে 8 বা 8+ যখন তার বয়স হবে সে পড়বে ক্লাস 3-তে, আর যখন তার 11 বছর বয়স হবে তখন সে পড়বে ক্লাস 5-এ। এটা গেল থ্রির মানে গঠন। এবার সেই বাচ্চার যখন এখানে তো 5 পর্যন্ত হলো, তাহলে 6-এ যখন পড়বে তার বয়স হবে 11 বছর, আর যখন 8-এ পড়বে তার বয়স হবে 14 বছর। নর্মালি সেই বাচ্চা যখন মাধ্যমিক দেবে তখন তার বয়স হবে কত? 16 বছর, ঠিক আছে, সেইটাই। এবং যখন উচ্চ মাধ্যমিক দেবে তার বয়স হবে 18 বছর। এটা হলো 4। তো এই স্ট্রাকচারটা এখন আমাদের শিক্ষা ব্যবস্থাতে কিন্তু চলছে, বা এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন কেমন আসে? ফাউন্ডেশনাল স্টেজের এস ডিউরেশন কত, প্রিপারেটরি এজের এস ডিউরেশন কত এবং ক্লাস কি, মিডিল যেটা রয়েছে সেখানেও তাই এবং সেকেন্ডারিটাও তাই, যে এস ডিউরেশন কত এবং কোন ক্লাস। আর প্রিভিয়াস যে একাডেমিক স্ট্রাকচার ছিল সেটা 10+2, মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক, এটাই। এবং এই জায়গাগুলোকে নিয়েই কিন্তু এমসিকিউ আসে। এর বাইরেও কি কি এমসিকিউ আসে পরীক্ষার জন্য আমরা এক ঝলক দেখে নেব। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আমরা জানি ECCE, যেখানে 3 থেকে 6 বছরের শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি প্লাস প্রি স্কুল। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আমি VI বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। যে ব্যাপারটা হচ্ছে যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের এজটা কত, পরিষ্কার মাথায় রাখবে যে 3 থেকে 6 বছর, একদম প্রি লেভেল যেটা, সেটা অঙ্গনওয়াড়ি হতে পারে, সেটা বালবাটিকাও হতে পারে। ভাষা ক্ষেত্রে কি বলা হলো? ভাষা পলিসির ক্ষেত্রে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা, এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ভালো করে দেখবে, প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে, ঠিক আছে। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এখানে অনুসরণ করা যেতে পারে, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা, ইংরেজি, বাংলা, থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা। বিষয় নির্বাচনের স্বাধীনতা দেওয়া হবে, এটা কিন্তু মাধ্যমিকের পর। আর্টস, সায়েন্স, কমার্স এগুলো স্বাধীনতা রয়েছে এবং আলাদা নয়, মানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে আমি চাইলে একাধিক বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারি। মানে আগে যেটা ছিল না যে রেগুলার কোর্স একটাই করা যাবে, ওপেন থেকে আমি দুটো কোর্স করতে পারি, কিন্তু রেগুলারে একটাই, সেই জায়গাটা এখানে একটু চেঞ্জ করা হলো, এখানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা বলা হলো, স্কিল ডেভেলপ করার কথা বলা হয়েছে। এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস ইয়ার্স গুলো ঘাটলে এই জায়গা থেকে এমসিকিউ এসেছে, যে স্কিল বেসড স্কিল ডেভেলপমেন্ট ক্লাস বা ভোকেশনাল এডুকেশন, কোডিং, এগুলো কোন ক্লাস থেকে শুরু হবে? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ক্লাস 6 থেকে একটা বাচ্চা কিন্তু ভোকেশনাল এডুকেশন কোডিং গুলো শিখতে শুরু করে দেবে। ওকে, ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত থাকবে, মূল্যায়ন পদ্ধতি, অ্যাসেসমেন্ট কিন্তু হবে সামগ্রিকভাবে, ওই শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে, ওটা পুরো বিগ ক্রস। অ্যাসেসমেন্ট, মূল্যায়ন পদ্ধতি হবে সামগ্রিকভাবে। বোর্ড পরীক্ষা সহজ করা, বছরে একাধিকবার পরীক্ষা, পরখ, যেটা ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার গঠন, এগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। রিপোর্ট কার্ড যেটা 360 ডিগ্রি, এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। রিপোর্ট কার্ড যেখানে কি কি থাকবে এমসিকিউ এর জন্য পরিষ্কার বলে রাখছি, সেলফ অ্যাসেসমেন্ট থাকবে, নিজেকে মূল্যায়ন করতে পারি, সহপাঠী দ্বারা মূল্যায়ন করতে পারি, পিয়ার অ্যাসেসমেন্ট এবং টিচার অ্যাসেসমেন্ট, এই 3 ভাবে আমরা মূল্যায়ন করতে পারি, যেটাও এমসিকিউ এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর হায়ার এডুকেশন 4 বছরের, গ্র্যাজুয়েশন, মাল্টিপল এক্সিট সিস্টেম, 1 বছরের কোনো কোর্স করলে সেখানে আমি সার্টিফিকেট পাবো, 2 বছর পড়লে আমি ডিপ্লোমা পাবো, 3 বছর পড়লে আমি ডিগ্রি পাবো, 4 বছর পড়লে আমি রিসার্চ ডিগ্রি পাবো। এবিসি, এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবিসি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, ছাত্র বা ছাত্রীরা তাদের পড়াশোনার জন্য একটা বিশেষ সুবিধা পাচ্ছে ক্রেডিট কার্ডের, সেটা শিক্ষার্থীরা পড়াশোনা চলাকালীনও সেটা শোধ করতে পারে, হয়তো পড়াশোনা কোনো কারণে ছেড়ে দিল তারপরেও সেটা তারা শোধ করতে পারবে, পড়া মাঝপথে বন্ধ হলেও পরে চালানো যাবে। HECR ফুল ফর্ম কি? হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, উচ্চশিক্ষায় নতুন নিয়ন্ত্রক একটা সংস্থা। আর এটাও ইম্পর্টেন্ট, টিচার এডুকেশন, বিএড হবে 4 বছরের, টিচার ট্রেনিং উন্নত করা,
এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবং আরেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট, গ্রোস এনরোলমেন্ট রেশিও 2035 সালের মধ্যে 50% করার লক্ষ্য। ডিজিটাল এডুকেশন অনলাইন করার হবে, মানে শিক্ষা ব্যবস্থাকে অনলাইন করা হবে, যেটা কিনা অনেক স্কুলে চালু হয়ে গেছে। সেটা প্রাইভেট স্কুলে তো অবশ্যই রয়েছে, এবং সরকারি যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানেও কিন্তু কম্পিউটারের ওপর অলরেডি কোর্স চলছে, এবং সেটা ডিজিটাল করার জন্য কিন্তু পরিকল্পনা করা হয়েছে। তাহলে এই জায়গাটা প্রত্যেককে বলবো যে খুব ভালো করে দেখো, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার পসিবিলিটি 99%। আচ্ছা, তো মোটামুটি আমরা এখান থেকে একটা ধারণা পেলাম। এবারে আমরা দেখে নেব যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা রয়েছে 2005, এটা কি? এটা হচ্ছে একটা পাঠ্যক্রম গঠনের কথা বলা হয়েছে। পাঠ্যক্রম কেমন হবে শিক্ষার্থীদের, পাঠ্যক্রম যাতে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়, এটা একটা প্লাস পয়েন্ট। প্রথমত হবে আকর্ষণীয়, দ্বিতীয়ত কি শিক্ষার্থীদের যাতে প্রাণবন্ত করা যায়, মানে যে বইগুলো ছাপানো হবে বা যে সিলেবাসটা রাখা হবে সেটা যেন সম্পূর্ণভাবে শিশু কেন্দ্রিক হয়, সেটাও মাথায় রাখতে হবে। সেটা সম্পূর্ণভাবে হবে শিশু কেন্দ্রিক, শিশুরা আনন্দ করে আগ্রহের সাথে শিক্ষাটা গ্রহণ করবে। তাই ভারতের শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটা এনসিইআরটি দ্বারা প্রকাশিত হয়। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসে যে এনসিএফ দ্বারা মানে কি দ্বারা প্রকাশিত হচ্ছে, নানা রকম ভাবে এটা ঘুরিয়ে ফিরিয়ে আসে। কাজেই এনসিইআরটি এটা খুব ভালো করে মনে রাখবে। আর শিক্ষাকে শিশু কেন্দ্রিক করা, আনন্দময় করা, বাস্তব জীবনের সাথে যুক্ত করা। পাঠ্যক্রমটা কিন্তু সেরকমই হবে। মানে এখন যে বিদ্যালয়ের বইগুলো দেখবে, বইগুলোতে প্রচুর ছবি রয়েছে, এবং যদি আমরা প্রাইমারি লেভেলের বইগুলো দেখি প্রচুর ছবি, তার সঙ্গে বলা হচ্ছে যে ছবিগুলো দেখে দেখে তুমি শিক্ষক শিক্ষিকার সাথে আলোচনা করে গল্প বলো। এটার কি উদ্দেশ্য? থিঙ্কিং পাওয়ার, বা বলতে পারে ক্রিটিক্যাল থিঙ্কিং। ছবিগুলো দেখো এবং চিন্তা করো, চিন্তা করে গল্প বানাও। মানে এখানেও আমার চিন্তা শক্তির বিকাশ করছে, এখানেও শিক্ষার্থীর চিন্তার বিকাশ। এই জায়গাগুলো বা ছবি, সেগুলো কালারফুল ছবি, বা পাঠ্যক্রম কোন এই যে কোন পাঠ্যক্রম বেশি এফেক্টিভ হবে, বা পাঠ্যক্রমে ছবি কি ধরনের থাকবে, এখানে জেন্ডার বিষয়টাকে কিভাবে দেখা হবে, মানে ছেলেরা ডাক্তার হবে আর মেয়েরা ঘর পরিষ্কার করবে, এই জেন্ডার ইকুইজিশন যেটা রয়েছে সেটা কিভাবে, বা জেন্ডার স্টেরিওটাইপ যেটা রয়েছে সেটা কিভাবে উপস্থাপন করা হবে, সমগ্র বিষয়টাকে নিয়েই কিন্তু পাঠ্যক্রমটা গঠন করার কথা এখানে বলা হয়েছে। এর উদ্দেশ্য কি? মুখস্থ বিদ্যার বদলে বোঝার উপর গুরুত্ব দান। মুখস্থ বিদ্যা ক্ষণিকের, আর যদি সেটা বুঝি তাহলে এটা আজীবনের। শিশু কেন্দ্রিক শিক্ষা অবশ্যই চাইল্ড সেন্ট্রিক লার্নিং, সমগ্র বিকাশ, হোলিস্টিক ডেভেলপমেন্ট, জীবনের সাথে শিক্ষার সংযোগ, এবং সমালোচনামূলক চিন্তা ভাবনা, ক্রিটিক্যাল থিঙ্কিং গড়ে তোলা। বোঝা গেল? আশা করি এটুকু আমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এবার আমরা যতটা কনসেপ্ট আলোচনার ভিত্তিতে পেলাম, ঠিক ততটার ওপরে আমরা এখন এমসিকিউ সলভ করব, এবং অবশ্যই ইম্পর্টেন্ট এমসিকিউ। প্রথম যে সহজ প্রশ্নটা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে এনইপি 2020 অনুযায়ী আধুনিক শিক্ষার কাঠামো কি? সোজা একটা প্রশ্ন, তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে উত্তর করবে যে 10+2, 5+3+3+4, 8+4, 6+3+3। দেখো এই প্রশ্নটা যতদূর সম্ভব সিটেটের ক্ষেত্রে আমার যতটা মনে পড়ছে যে 22-এ আসা একটা প্রশ্ন, এবং খুব সোজা একটা প্রশ্ন। এর সঠিক উত্তর ইজিলি আমরা বলতে পারছি অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, যেটা আমি বললাম যে এই টাইপের এমসিকিউ আসে। এনইপি 2020-তে ফাউন্ডেশনাল স্টেজ কোন বয়সের জন্য? 5 to 10 years, 3 to 8 years, 6 to 12 years, আর 8 to 14 years। বলো, এটাও এটাও সিটেটের, সম্ভবত সিটেটেরই আসা একটা প্রশ্ন, 2023 এরকম।
তো ফাউন্ডেশনাল স্টেজ একদম প্রি লেভেলের, একদম প্রি লেভেলের, তাহলে কি হবে 3 to 8। প্রথমে যেটা বললাম 3 বছর একদম যেটা বালবাটিকা অঙ্গনারী এইটা, আর 8 মানে এখানে 1 2 জুড়ে আছে 8 বছর, বুঝতেই পারছো 6 বছরে ক্লাস 1 বা 6 প্লাসে ক্লাস 1 এবং 8 এর মধ্যে ক্লাস 2। ওকে, মানে এটা আর কি 5 যেটা রয়েছে না স্ট্রাকচারটা 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 4, এটা অ্যাকচুয়াল 5। আচ্ছা, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, এনইপি 2020 অনুযায়ী কোন ক্লাস পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8, ক্লাস 10, বলো। আচ্ছা, এটা এটা সম্ভবত WB টেট এর ক্ষেত্রে আসা একটা প্রশ্ন, যেটা যতদূর মনে পড়ছে হয়তো যতদূর 22। আচ্ছা, এবার এখানে আমি একটা আলোচনা করিনি। দেখো, আমরা যে নোটসটা একটু আগে দেখলাম সেখানে কিন্তু সঠিক উত্তর চোখ বন্ধ করে অপশন বি, মানে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে এবং তারপরে ত্রিভাষা সূত্রের কথাও উল্লেখ করা হয়েছে। আর ক্লাস 8 পর্যন্তও কিন্তু এটা করা যেতে পারে প্রয়োজনে, তবে বাধ্যবাধকতা কিন্তু কোথাও উল্লেখ করা নেই, বাধ্যবাধকতা কিন্তু কোথাও নেই। বোঝা গেল? এবার প্রশ্ন কিরকম এবং অপশন কিরকম তার উপরে আমাদের সঠিক উত্তর সিলেক্ট করতে হবে। তো সঠিক উত্তর কিন্তু অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 4, এনইপি 2020 এর মূল লক্ষ্য কি? রোড লার্নিং, এক্সাম বেসড সিস্টেম, হোলিস্টিক ডেভেলপমেন্ট, শুধু থিওরিক্যাল নলেজ, বলো। এটা হোলিস্টিক ডেভেলপমেন্ট, মানে সামগ্রিক শিক্ষা, যেটা এটাও সিটেটে আসা একটা প্রশ্ন। ওকে, এবং সম্ভবত সিটেট 2021 এইরকম। পরের প্রশ্ন দেখে নেব, ভোকেশনাল এডুকেশন কোন স্তর থেকে শুরু হয়? প্রশ্নটা আমি বলেছি খুব গুরুত্বপূর্ণ। প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি। ভোকেশনাল এডুকেশন কোন স্তর থেকে শুরু হয়? দেখো, সঠিক উত্তর আমরা কিন্তু জানি যে ষষ্ঠ শ্রেণী থেকে বা ক্লাস 6 থেকে কিন্তু ভোকেশনাল এডুকেশনের কথা বলা হয়, যেখান থেকে শিক্ষার্থীরা কম্পিউটার বা কোডিং এই জায়গাগুলো কিন্তু সলভ করতে পারবে এবং অবশ্যই সেটা স্কিল বেসড, এবং এটাও সিটেটের আশায় একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 6, এনইপি 2020 কোন পুরনো নীতিকে রিপ্লেস করে? এনইপি 1968, 1986, 19 আচ্ছা, বলো কোনটা হবে সঠিক উত্তর? এসএসএ, যেটা সর্ব শিক্ষা অভিযান। কোয়েশ্চেন নাম্বার 6, এটার পরিষ্কার সঠিক উত্তর এনপিই, ন্যাশনাল পলিসি এডুকেশন 1986। ওকে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7, খুব মন দিয়ে দেখবে যে ফাউন্ডেশনাল লিটারেসি আর নামারেসি অর্জনের লক্ষ্য বছর কোনটা? 23, 2000, 2025, 2030, 2035, বলো। এখানে এটা হলো মৌলিক সাক্ষরতা, সংখ্যা জ্ঞান অর্জন, যে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান অর্জনটা তার মধ্যে দিতে হবে। এটা কত বছরের লক্ষ্য অনুযায়ী সেটা করা হয়েছিল, বলো। এটার সঠিক উত্তর আমরা নিতে পারি অপশন বি। পরের প্রশ্ন তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে উত্তর করবে। জিইআর এটা কি? এটা হচ্ছে গ্রোস এনরোলমেন্ট রেশিও, যেটা বলা হয়েছে 2030 সালের মধ্যে কত করার লক্ষ্য? 30%, 40%, 50%, 60%, বলো। গ্রোস এনরোলমেন্ট রেশিও সেটা কত করার লক্ষ্য রয়েছে? এটার সঠিক উত্তর কিন্তু আমরা করে নেব অপশন সি, 50% করার লক্ষ্য রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 9, মাদার টাং ব্যবহারের সুপারিশ, ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8, ক্লাস 10। খুব সোজা প্রশ্ন, তোমরা দেখেই উত্তর করতে পারবে। মাদার টাং ব্যবহারের সুপারিশ, একটু আগেই আমরা এই রিলেটেড এমসিকিউ সলভ করলাম যে মাতৃভাষা ব্যবহারের সুপারিশ,
বলো। অবশ্যই অপশন বি সঠিক উত্তর, ক্লাস 5। পরের প্রশ্ন হবে, হ্যাঁ বাধ্যবাধকতা বলা হয়নি, এটা ক্লাস 8 পর্যন্ত করা যেতে পারে, কিন্তু আবারও বলছি কোথাও বাধ্যবাধকতা এই কথাটা উল্লেখ করা হয়নি, কিন্তু সুপারিশ করা হয়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা মাতৃভাষায় শিক্ষা লাভ করবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10, ইসিসি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের বয়স সীমা কত? 0 থেকে 3, 3 to 6, 6 to 10, 8 to 12। বলো। একদম প্রি লেভেলে চলে যাও, একদম প্রি লেভেলে অঙ্গনওয়াড়ি বা বালবাটিকায় যেতে হবে, তাহলে সেই অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11, এবিসি এর কাজ কি? অ্যাটেন্ডেন্স, ক্রিয়েট স্টোর, মার্কস সিট, এক্সাম কন্ডাক্ট। বলো। এবিসি তোমাদের কি বলেছিলাম? একাডেমিক, ব্যাংক, ক্রেডিট, যেটা কিনা শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা লাভের উদ্দেশ্যে এই ক্রেডিট কার্ডটা ব্যবহার করতে পারবে। পড়াশোনা যদি কোনো কারণে মাঝপথে ছেড়ে দেয়, তাহলে তারপরেও তারা কিন্তু সেটা আস্তে আস্তে পূরণ করতে পারবে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12, এনইপি 2020 কোন শিক্ষামন্ত্রীর সময় প্রণীত হয়? স্মৃতি ইরানি, রমেশ পোখরিয়াল, ধর্মেন্দ্র প্রধান, কপিল সিবাল। আচ্ছা, এখানে কস্তুরী রঙ্গনের জায়গাটা, কস্তুরী রঙ্গন এই নামটা একটু মনে রাখবে, ওকে। আর এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, রমেশ পোখরিয়াল, যিনি কিন্তু 2020 বলতে পারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। আচ্ছা আচ্ছা, শিক্ষামন্ত্রী। পরের প্রশ্নে চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 13, ব্যাকলেস ডে চালু হয় প্রাইমারি, মিডল, সেকেন্ডারি, ক্লাস 6 to 8। বলো। ব্যাকলেস ডে চালু হয়, এটা ব্যাপার হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে ঠিক মানে একঘেয়েমি থেকে একটু মুক্ত করার জন্য শিক্ষার্থীরা সপ্তাহে একটা দিন বা 2 সপ্তাহে একটা দিন তারা ব্যাগ আনবে না, তারা বাস্তব ভিত্তিক কিছু জ্ঞান লাভ করবে, মানে পুঁথিগতটাকে একটু বাদ দিয়ে হয়তো পরিবেশ থেকে বা সবুজ কোনো একটা ফরেস্ট থেকে, এই জায়গাগুলো থেকে একটু শিক্ষা লাভ করবে। তো সেই চালু হবে ক্লাস 6 to 8, অপশন ডি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14, ইনিপি 2020 অনুযায়ী গ্রেড 3 এর মধ্যে কোন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্য রাখা হয়েছে? কম্পিউটার লিটারেসি, কোডিং স্কিল, ভোকেশনাল লিটারেসি, নামারেসি, ভোকেশনাল স্কিল। আচ্ছা, গ্রেড 3 এর মধ্যে কোন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্য করা হয়েছে? বলো। কি বলতে পারি আমরা? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যেটা মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান অর্জন, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী মৌলিক যে সংখ্যা তত্ত্ব বা মৌলিক যে জ্ঞান সেটা যাতে তারা অর্জন করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 15, খুব মন দিয়ে দেখো, এনইপি 2020 ডিজিটাল শিক্ষায় কোন প্ল্যাটফর্মে জোর দেয়? দীক্ষা, শ্যাম, উভয় না কোনোটি নয়? দেখো, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু ই লার্নিং, তাই না? বা আমরা বলতে পারি নেটওয়ার্ক, মানে এই যে অনলাইন বেস, সব থেকে ইম্পর্টেন্ট অনলাইন বেস, এই যে আমরা যে ক্লাসটা করছি এটাও তো অনলাইন এবং ডিজিটাল, তাই না? তো এনইপি এই ডিজিটাল শিক্ষাকে কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন, যার মধ্যে দীক্ষা ও শ্যাম দুটোই কিন্তু অনলাইন বেস, কাজেই অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমরা পরের প্রশ্ন দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 16, ন্যাশনাল যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, এখানে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হয় দেখি? ইংরেজি, হিন্দি, মাতৃভাষা না বিদেশি ভাষা? একটু বলো। এখানে যে পাঠ্যক্রমের কথা বলা হয়েছে শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য এবং রঙিন পাঠ্যক্রম, সেখানে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাতৃভাষা, যেটা আমরা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে যেমন পাচ্ছি, আমরা এনইপিতেও পেয়েছি, যে মাতৃভাষার মাধ্যমে একটা শিক্ষার্থী প্রথম শিখবে।
কোয়েশ্চেন নাম্বার 17 মন দিয়ে দেখো, ন্যাশনাল ফ্রেমওয়ার্কের মূল দর্শন কি? বিহেভিয়ারিজম, কনস্ট্রাকটিভিজম, আইডিয়ালিজম, ন্যাচারালিজম। একটু ভালো করে মন দিয়ে দেখে বলো তো কি হতে পারে, কি হতে পারে এটা সঠিক উত্তর? এটা সঠিক উত্তর হয়ে যাবে কনস্ট্রাকটিভিজম। কেন বলি? এটা হচ্ছে নির্মিতিবাদ। আচ্ছা, এই নির্মিতিবাদ মানে কি? নির্মাণ। আচ্ছা, কি নির্মাণ? জ্ঞান নির্মাণ। আচ্ছা, এবার জ্ঞান কোথায় পাবো? পূর্বের জ্ঞান বা পূর্বের অভিজ্ঞতা ও বর্তমান জ্ঞান বা বর্তমান অভিজ্ঞতা মিলিয়ে হচ্ছে নির্মাণবাদ। মিলিয়ে নির্মাণবাদ। তো এর মূল দর্শনই তাই, যে জ্ঞানের নির্মাণ পূর্বের আর বর্তমান। আর ব্যবহারিক আদর্শবাদ বা প্রকৃতিবাদ এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এই সঠিক উত্তর অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 18, লার্নিং উইদাউট বার্ডেন কার সুপারিশ? ফ্রেমওয়ার্ক, আরটিই রাইট টু এডুকেশন অ্যাক্ট, সর্বশিক্ষা অভিযান, ন্যাশনাল এডুকেশন পলিসি? বলো। লার্নিং উইথ বার্ডেন মানে পড়াশোনাটাকে বোঝা মুক্ত করে, মানে এক কথায় বহন না করে বাহন করার যে ব্যাপারটা, সেটা কোথায় সুপারিশ করা হয়েছে? এর সঠিক উত্তর আমরা নিয়ে নেব ফ্রেমওয়ার্ক 2005। কোয়েশ্চেন নাম্বার 19, এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক মূলত কার শিক্ষাদর্শের ওপর ভিত্তি করে? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, জন ডিভি, স্বামী বিবেকানন্দ? বলো। একটু প্রত্যেকে চেষ্টা করো এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু উত্তর করো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জন ডিভি। সঠিক উত্তর জন ডিভি। এবং আরেকটা জিনিস, প্রজেক্ট মেথডেও জন ডিভি। আমি শুধু প্রজেক্ট মেথডটা একটু লিখে রাখলাম, যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে হাতে কলমে শিক্ষা লাভ করতে পারে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20। দেখো, একটা স্কুলে শুধুমাত্র বার্ষিক পরীক্ষার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। এখন এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী সঠিক কি এটা? হ্যাঁ, না, আংশিক বলা যায় না। আমি বারবার বললাম যে শুধুমাত্র নাম্বার বা পরীক্ষার ভিত্তিতে একটা শিক্ষার্থীকে বিচার করা যাবে না, যেটা কিন্তু সিসিই তেও বলা হয়েছে, যেটা কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। সেখানে বলা হচ্ছে একটা শিক্ষার্থীকে বিচার করা হবে সার্বিকভাবে, যেখানে তার ক্লাস ওয়ার্ক, তার হোমওয়ার্ক, তার ইমপ্রুভমেন্ট, তার ইচ্ছা শক্তি, তার নেতৃত্ব দান, তার যুক্তি ক্ষমতা, তার সমস্তটা মিলিয়ে। তো এনসিএফ অনুযায়ী এটা সঠিক কি? চোখ বন্ধ করে কি করব? না, সঠিক নয়। কারণ সার্বিকভাবে বিচার করার কথা বলা হয়েছে, শুধুমাত্র পরীক্ষার ভিত্তিতে নয়। কোয়েশ্চেন নাম্বার 21, একটি ক্লাসে শিক্ষক শুধু বই পড়ে শোনান এবং ছাত্ররা চুপচাপ শোনে, এটা কোন ধরনের শিখন? অ্যাক্টিভ লার্নিং, প্যাসিভ লার্নিং, কনস্ট্রাকটিভ লার্নিং, এক্সপেরিয়েন্টাল লার্নিং? বলো। শুধু বই পড়ে শোনান এবং ছাত্ররা চুপচাপ শোনেন। দেখো, এক কথায় বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেখানে সেটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক বা চাইল্ড সেন্ট্রিক লার্নিং। তো শিক্ষার্থী শুধু পড়ে শোনাবে আর ছাত্ররা শুনবে, এটা তো লেকচার মেথড হয়ে গেল, তাই না? তার তো এক কথায় লেকচার মেথড মানে বক্তৃতা দান পদ্ধতি। তো এটা তো অ্যাকচুয়াল শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি নয়। তাহলে এটা কোন ধরনের শিখন? এটা কি অ্যাক্টিভ? না। এটা জ্ঞান মানে জ্ঞান গঠনের শিখন? না। এটা এক্সপেরিমেন্টাল মানে এক্সপেরিয়েন্স করে শিখবে, অভিজ্ঞতা ভিত্তিক শিখবে? না। প্যাসিভ, নিষ্ক্রিয় শিখন, যেখানে আমার কোনো মতামত আমি প্রকাশ করতে পারছি না, আমার কোনো বক্তব্য আমি পোষণ করতে পারছি না, শুধু শুনছি, ভালো লাগুক না লাগুক শুনতে হচ্ছে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23, মন দিয়ে দেখবে। একজন শিক্ষক ক্লাসে সবাইকে একইভাবে শেখান, কারো পার্থক্য বিবেচনা করেন না।
এটা কোন নীতির বিরোধী? খুব ডিপলি ভাবো। এটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মোটিভেশন, রিইনফোর্সমেন্ট, ইন্টেলিজেন্স। দেখো, আমাদের পেডাগজি বলছে যে IEP জানি তো আমরা, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান। প্রত্যেকটা শিক্ষার্থীর অ্যাবিলিটি আলাদা, তাদের লেভেল আলাদা, কাজেই তাদের শিক্ষাদান প্রক্রিয়া হবে কিন্তু আলাদা। এবং যেই তুমি একজন শিক্ষক, শ্রেণীকক্ষে একইভাবে শেখায়, কারো পার্থক্য বিবেচনা করছে না। কেউ একটু বেশি অভিজ্ঞ, কেউ একটু মাঝারি অভিজ্ঞ, কেউ কারো বিষয় সম্পর্কে কোনো ধারণা নেই, কারো শ্রবণগত সমস্যা থাকতে পারে, কেউ একটু বেশি চঞ্চল, কারোর মনোযোগের অভাব, কেউ একটু দুর্বল, কেউ পিছিয়ে পড়া শিক্ষার্থী, কিচ্ছু দেখছি না, সবাইকে একসাথে শেখাচ্ছি। তো এটা কোন নীতির বিরোধী? অপশন এই সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, এটাও ভীষণ মন দিয়ে দেখো। একটা স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলাদা রাখা হয়, এটা কোন ধারণার বিপরীত? ইনক্লুসিভ লার্নিং, মোটিভেশন, কারিকুলাম। দেখো, এখানে বলা হচ্ছে যাদের স্পেশাল নিড চাইল্ড, যেখানে NCF গুরুত্বপূর্ণ মত দিয়েছে এবং NEPও 2020 গুরুত্বপূর্ণ মত দিয়েছে যে হ্যাঁ, প্রত্যেক শিক্ষার্থী যাদের বিশেষ চাহিদা রয়েছে তাদেরকেও সবার সাথে শিক্ষাদান প্রক্রিয়াটা কার্যকারী করতে হবে। প্রয়োজনে কি তাদের জন্য রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা রাখতে হবে এবং বিশেষ প্রশিক্ষিত শিক্ষকের ব্যবস্থা রাখতে হবে। তো এটা কোন ধারণার বিপরীত বলতো? এটা ইনক্লুসিভ এডুকেশন, কারণ আলাদা রাখা হয়। আলাদা রাখা তো যাবে না, ইনক্লুসিভ এডুকেশন আলাদা রাখা যাবে না, ইনক্লুসিভ এডুকেশনে একসাথে রাখতে হবে, একসাথে রাখতে হবে। তো এই যে বিপরীত, তাই এটা ইনক্লুসিভ। কোয়েশ্চেন নাম্বার 24, একজন শিক্ষক শুধুমাত্র নম্বরের উপর গুরুত্ব দেন, এটা NCF 2005 অনুযায়ী ঠিক না ভুল? কুইক, এটার উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে করো আগে। এটা ঠিক না ভুল? এটা ভুল। চোখ বন্ধ করে বারবার বলছি, শুধু নম্বরের ভিত্তিতে গুরুত্ব দেয়া যাবে না, গুরুত্ব দেব সার্বিকভাবে, সামগ্রিকভাবে। পরের প্রশ্ন, একজন শিক্ষক ক্লাসে বলেন, আমি তোমাদেরকে সরাসরি উত্তর বলবো না, তোমরা নিজেরা পর্যবেক্ষণ, আলোচনা ও অভিজ্ঞতার মাধ্যমে ধারণা তৈরি করবে। এই পদ্ধতিতে জ্ঞানকে কিভাবে দেখা হচ্ছে? স্থির ও পূর্ব নির্ধারিত, শিক্ষক দ্বারা প্রেরিত, সামাজিকভাবে নির্মিত, বই নির্ভর। বলো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, সামাজিকভাবে নির্মিত। ভেরি গুড। পরের প্রশ্ন 26, খুব মন দিয়ে দেখবে। একটা শ্রেণীতে শিক্ষক শিক্ষার্থীদের অভিজ্ঞতার পার্থক্যকে গুরুত্ব না দিয়ে একই কাজ দেন, যেটা বলছিলাম যে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান, সেটাকে অগ্রাহ্য করে একইভাবে তার টিচিংটা কন্টিনিউ করছেন। কিন্তু পরে লক্ষ্য করেন কিছু শিক্ষার্থী শিখতে পারছে না। এই পরিস্থিতির এই NCF এর কোন নীতির বিরোধী? নলেজ কনস্ট্রাকশন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ল্যাঙ্গুয়েজ পলিসি, ইভ্যালুয়েশন রিফর্ম। বলো। দেখো, বারবার বলা হচ্ছে যে শিক্ষার্থীদের অভিজ্ঞতার পার্থক্যকে গুরুত্ব দিচ্ছে না, তো শিখতে পারছে না, এটা বিরোধী। তাহলে অপশন বি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সবাইকে একরকম শেখানো হচ্ছে, যার ফলে আমার শিক্ষাদান প্রক্রিয়াটা কার্যকারী হচ্ছে না, শিক্ষার্থীদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না, সেই পর্যায়ের হচ্ছে না। 27, একজন শিক্ষক শিক্ষার্থীদের ভুল উত্তরকে সঙ্গে সঙ্গে সংশোধন না করে তাদের যুক্তি ব্যাখ্যা করতে বলেন, এটা কোন শিক্ষণ দর্শনের প্রতিফলন? বিহেভিয়ারিজম, কনস্ট্রাকটিভিজম, ড্রিল মেথড, লেকচার মেথড। বলো। একদম সঠিক উত্তর নির্মিতিবাদ, একদম নির্মিতিবাদ সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28, মন দিয়ে দেখবে। একটা শ্রেণীতে শিক্ষক বলেন, শুধু বই নয়, তোমাদের আশেপাশের জগৎ থেকেও শিখতে হবে, এটা কোন নীতির সরাসরি প্রয়োগ? কারিকুলাম, সেন্ট্রালাইজেশন, নলেজ আউটসাইড স্কুল, এক্সাম ওরিয়েন্টেশন, ডিসিপ্লিন কন্ট্রোল। বলো।
চোখ বন্ধ করে এটা সঠিক উত্তর। প্রশ্নের সঙ্গে আমরা মিল পাচ্ছি কি? অপশন বি, মানে শুধু বই থেকে নয়, আশেপাশের জগৎ থেকেও শিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 29, একজন শিক্ষক শুধুমাত্র তথ্য দেওয়ার উপর জোর দেন, কিন্তু শিক্ষার্থীরা তা প্রয়োগ করতে পারে না। এটা কোন শিক্ষার ব্যর্থতা? দেখো, শিক্ষাদান প্রক্রিয়াটা তখনই কার্যকারী হয় যখন আমার শিক্ষাদান প্রক্রিয়াটা শিক্ষার্থীদের কাছে গিয়ে পৌঁছায় এবং তারা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, তখনই আমার শিক্ষাদান প্রক্রিয়াটা কাজে লাগে এক কথা। তো এটা ব্যর্থ হচ্ছে। তো এটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ইনফরমেশন ওভারলোড, স্কিল বেসড লার্নিং, কোঅপারেটিভ লার্নিং। কি হবে? ইনফরমেশন ওভারলোড, যেটা কিনা তাদের কাছে পৌঁছাচ্ছেই না এবং তাদের উপযোগী হচ্ছে না। 30, আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 কি গুরুত্ব দেয়? প্রোডাক্ট, প্রসেস, মার্কস, পরীক্ষা। সব থেকে সোজা প্রশ্ন আজকের ক্লাসের, একদম ঝড়ের গতিতে উত্তর দিয়ে দাও। চোখ বন্ধ করে অপশন বি। ভেরি গুড, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা যে কনসেপ্টটা এতক্ষণ পেলাম, যে ধারণাটা আমরা লাভ করলাম, তার ভিত্তিতে আমরা কিছু এমসিকিউ সলভ করব, মানে হোমওয়ার্ক সলভ করব। সেই হোমওয়ার্ক গুলো এই যে তোমাদের জন্য দেয়া রইলো, তোমরা প্রত্যেকটা হোমওয়ার্ক কিন্তু অবশ্যই অবশ্যই সলভ করবে। ওকে, 5টা হোমওয়ার্ক দেয়া রইলো। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক শিক্ষকের ভূমিকা কি? ফ্যাসিলিটার, গাইড, অথরিটি ফিগার, কো লার্নার। দেখো খুব কাজ, তাই না? খুব কাজ অপশন। দেখো, এনইপি 2025+3+3+4 কাঠামো কোন তথ্যের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ? বিহেভিয়ারিজম, ডেভেলপমেন্টাল সাইকোলজি, সাইকো অ্যানালাইসিস, ড্রিল থিওরি। খুব সুন্দর করে পড়ে হোমওয়ার্ক গুলো কিন্তু সলভ করতে হবে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, নলেজ ইজ কনস্ট্রাক্টেড ধারণাটি কোন তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? বিহেভিয়ারিজম, কনস্ট্রাকটিভিজম, কগনিটিভিজম, হিউম্যানিস্টিক। তো এটার সঠিক উত্তর কি বলে তোমাদের মনে হয়? নির্মিতি বাক্যকে কিন্তু বেশি গুরুত্ব দেবে, যেখানে পূর্বের অভিজ্ঞতা এবং বর্তমানের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু আমরা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি, সেটা স্মৃতিতে রাখি বা বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, মনোযোগ সৃষ্টি হয়। তো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই বলবো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে আমাদের সঙ্গে থাকার জন্য এবং পড়াশোনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার জন্য, রীতিমতো হোমওয়ার্কগুলো সলভ করার জন্য বা হোমওয়ার্কগুলো পাওয়ার জন্য, পিডিএফ নোটস পাওয়ার জন্য। ঠিক আছে, প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই জানাও। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে।